কোচবিহারে যেমন তপশিলি জাতি উপজাতিদের ভোট একটা বড় ফ্যাক্টর, সেক্ষেত্রে তো রাজবংশী ভোটও সব থেকে বেশি নজরে। তাই কোচবিহারে দাঁড়িয়ে রাজবংশী ভোট কার ঝুলিতে থাকবে সেরকমই রাজনৈতিক বক্তব্যে প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাদের পাওয়া যাচ্ছে। আর সেক্ষেত্রে অনন্ত মহারাজ, এই নামটা তো ভুললে চলবে না। বিজেপির টিকিটে যিনি পশ্চিমবঙ্গ থেকে প্রথম রাজ্যসভার সাংসদ হয়েছেন, সেই অনন্তই ফের বিস্ফোরক হলেন এবং তার দাবি রাজবংশীদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিজেপির পক্ষ থেকে, সেই প্রতিশ্রুতি পূরণও করেনি। ভোটের মুখে আবারও পদ্মে অনন্ত অস্বস্তি। এবং নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সেই অনন্ত মহারাজ কি বলছেন শুনুন। শাসক দল তাদের বক্তব্য যে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল রাজবংশীদের নিয়ে, বিভিন্ন উন্নয়নের নিয়ে, সেই সমস্ত প্রতিশ্রুতি তারা একটাও পূরণ করেনি। এটা তো সত্য কথা, এটা তো সত্য কথা। কেন করে না ওইটা তো আমি জানি না। আমাদের কেন্দ্রীয় শাসিত রাজ্য ডিমান্ড নয়, কেন্দ্রীয় শাসিত রাজ্য গঠন করার জন্য গভর্নমেন্টের কমিটমেন্ট। আমরা স্টেট চেয়েছি, ওটা সেই বলছে এখন সংবিধানে ফার্স্ট শিডিউলে নেই, এটা স্টেট গভর্নমেন্ট করবে, সেন্ট্রাল করতে হবে। সেই কথাটাই জনসাধারণ বলতেছে, জনতা যা বলবে সেটা তো করতে হবে। যেমন কারো গলায় দড়ি লাগা যায়, লাজ ভান্ডি কি চেনেন তো, বাঁধো মাদারি দেখায় না, খেলা দেখায় না, এরা ওই স্টাইলে হয়। আমি মাদারি নই, আমি ভান্ডিও নই, ঠিক আছে? আমার গলায় দড়িও লাগা যাবে না, আমাকে নাচাও যাবে না। উত্তরবঙ্গে রাজবংশী ভোট ফ্যাক্টর। রাজবংশীদের স্বঘোষিত মহারাজ অনন্ত রায় ওরফে অনন্ত মহারাজ 21-এর ভোটের আগে অনন্তর বাড়িতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 2023-এ অনন্ত মহারাজকে রাজ্যসভায় পাঠায় বিজেপি। সাংসদ হিসেবে শপথ নিয়েই গ্রেটার কোচবিহারের দাবিতে সুর চড়ান অনন্ত। গ্রেটার কোচবিহার স্টেট দাবি, এটা তো উঠছেই। ওনার করণীয় সেটা গভর্নমেন্টকে করতে হবে, সেই বিষয়ে আমি গভর্নমেন্টের সঙ্গে আলোচনা করব। এর কয়েক মাস পরেই স্বপ্নভঙ্গ। মাননীয় গৃহমন্ত্রীকে জিজ্ঞাসা করেছিলাম এইবার আমাদের ইউটিটা বানিয়ে দেবেন, বা মাননীয় গৃহমন্ত্রী বলেছে দেখ রেখে। তো এরপর আর কিছু কথা থাকে নাকি? কালকে ফোন করে আমাকে বললো নৌটি কি ক্যা হো রা হ্যায়, সব इसको बंद करवाइए, ইউটি নিয়ে হোগা। এটা বুঝলাম, আমি বুঝলাম যে ইউটি দিচ্ছে না। সামনে লোকসভা ভোট, বৃহস্পতিবার কোচবিহারে নরেন্দ্র মোদীর সভা। তার আগে ফের অনন্ত মহারাজ বিস্ফোরক। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ। শাসক দল তাদের বক্তব্য যে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল রাজবংশীদের নিয়ে, বিভিন্ন উন্নয়নের নিয়ে, সেই সমস্ত প্রতিশ্রুতি তারা একটাও পূরণ করেনি। এটা তো সত্য কথা, এটা তো সত্য কথা। কেন করে না ওইটা তো আমি জানি না। আমাদের কেন্দ্রীয় শাসিত রাজ্য ডিমান্ড নয়, কেন্দ্রীয় শাসিত রাজ্য গঠন করার জন্য গভর্নমেন্টের কমিটমেন্ট। আমরা স্টেট চেয়েছি, ওটা সেই বলছে এখন সংবিধানে ফার্স্ট শিডিউলে নেই, এটা স্টেট গভর্নমেন্ট করবে, সেন্ট্রাল করতে হবে। সেই কথাটাই জনসাধারণ বলতেছে, জনতা যা বলবে সেটা তো করতে হবে। পর্যবেক্ষকদের একাংশের মতে ভোটের মুখে বিজেপি সাংসদ অনন্ত মহারাজের এভাবে সরব হওয়া পদ্ম শিবিরের কাছে অস্বস্তি। অনন্ত মহারাজ কি বলেছেন এটা নিয়ে আমরা কোনো বিতর্কে যেতে চাই না। পশ্চিমবঙ্গ বিজেপি এবং সর্বভারতীয় বিজেপি কোনো খণ্ড বিখণ্ডের উপর আস্থা রাখে। পশ্চিমবঙ্গের বর্তমান ভৌগোলিক সীমারেখাকে অক্ষুণ্ণ রেখেই আমরা এখানে সার্বিক বিকাশের পক্ষে। ক্যামেরায় রাজীব কুমার সিং এর সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা। পৃথক রাজ্যের দাবি নিয়ে নিউজ 18 বাংলায় ক্ষোভ প্রকাশ করলেন অনন্ত মহারাজ এবং তিনি বলছেন যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিজেপির পক্ষ থেকে, সেই প্রতিশ্রুতি পূরণ করা হয়নি। অর্থাৎ প্রধানমন্ত্রী সভা যখন আজ, তখন কোথাও একটা অনন্ত মহারাজকে নিয়ে অস্বস্তিতে পড়তে হচ্ছে বিজেপি। তবে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কিন্তু বলছেন আজকে প্রধানমন্ত্রীর যে সভা রয়েছে সেই সভায় অনন্ত মহারাজ উপস্থিত থাকবেন। শুনবো বক্তব্য। প্রথাগতভাবে বিগত 5-10 বছর ধরে ভারতীয় জনতা পার্টির সাথে আছে, কারণ এর আগে রাজবংশীদেরকে এই ধরনের সম্মান ভারতীয় জনতা পার্টি ছাড়া কেউ দেয়নি। এটি রাজবংশী ঘরের ছেলেকে আমরা ভারতবর্ষের হোম মিনিস্টার MOS বানিয়েছি। এই সম্মান উত্তরবঙ্গের থেকে কেউ এর আগে পায়নি, এটা বিরল সম্মান। আমরা রাজবংশী সমাজের সংস্কারক, অন্যতম সংস্কারক নগেন্দ্রনাথ রায় অর্থাৎ অনন্ত মহারাজ, আমাদের সকলের শ্রদ্ধেয়, তাকে আমরা রাজ্যসভার সাংসদ করেছি। তিনি বিজেপির ডাইরেক্ট মেম্বার না, কিন্তু তবু তাকে আমরা সামাজিক মুখ হিসেবে তাকে আমরা রাজ্যসভার সাংসদ করেছি এবং উনি বর্তমানে বিজেপির সাথে আছেন, আজকেও মঞ্চে থাকবেন। অর্থাৎ
অনন্ত মহারাজের অস্বস্তি একেবারে মানতেই চাইছেন না সুকান্ত মজুমদার। তিনি বলছেন যে আজকের সভায় দেখা যাবে, সেদিকে তো আমাদের অবশ্যই নজর থাকছে। এদিকে বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী, তার নামে নিখোঁজ পোস্টার পড়ল। আমরা জানি যে শ্রীরূপা মিত্র চৌধুরীকে ইতিমধ্যেই বিজেপি লোকসভার প্রার্থী করেছে, যে কারণেই এই বিজেপি বিধায়ক কোথাও তার বিরুদ্ধে কোথাও কিছু হচ্ছে, কারণ তার নামে যে নিখোঁজ পোস্টার দেখা গেল ইংরেজ বাজার এলাকায়। মালদা শহরের একাধিক জায়গায় এই বিধায়ককে পাওয়া যাচ্ছে না, পোস্টারে লেখা বিধায়কের সন্ধান চাই। নিখোঁজ পোস্টার নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। আমাদের প্রতিনিধি সেবক সঙ্গে রয়েছেন। সেবক, আমরা জানি যে শ্রীরূপা মিত্র চৌধুরী ইতিমধ্যেই তাকে লোকসভার প্রার্থী করা হয়েছে, তার নামে এই পোস্টার, তার মানে কোথাও একটা কি রাজনীতি লুকিয়ে রয়েছে? একদমই, দেখো সামনেই লোকসভা ভোট, আমরা দেখছি শ্রীরূপা মিত্র চৌধুরী তিনি কিন্তু বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরে প্রচারও করছেন, কিন্তু এই পরিস্থিতিতে তার নামে তার ছবি দেওয়া পোস্টার ইংরেজ বাজারের বিভিন্ন এলাকায় আজকে শহর জুড়ে কার্যত ছয়লাভ হয়ে গিয়েছে এবং এর পেছনে নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে এমনটাই মনে করা হচ্ছে। যদিও এই প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী বিষয়টিতে কোনো মন্তব্য করতে চাননি, কিন্তু বিজেপি অভিযোগ করছে এর পিছনে তৃণমূল রয়েছে, নোংরা রাজনীতি রয়েছে। এই পোস্টারের কোনো প্রভাব ভোটে পড়বে না এমনটা বিজেপি দাবি করছে। আর তৃণমূল বলছে এই পোস্টার যে বা যারা লাগাল তার সঙ্গে তৃণমূলের সম্পর্ক নেই। তবে তৃণমূল কিন্তু একই সঙ্গে বলছে বিধায়ক যে নিখোঁজ, শ্রীরূপা মিত্র যে নিখোঁজ, তা সবচেয়ে ভালো বুঝছেন ইংরেজ বাজারের মানুষ যারা ভোটে জিতিয়েছিলেন, তারা কোন রকম সাহায্য সহযোগিতা পান না। করোনার সময় দেখা মেলেনি, একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পর্যন্ত পাওয়া যায় না, এমনটাই তৃণমূল নেতৃত্ব কিন্তু চলতে হয়েছে। সব মিলিয়ে ভোটের আগে এই ধরনের পোস্টার ছড়িয়ে দেওয়া তা কিন্তু একটা পরিকল্পিত ঘটনা এমনটাই মনে করা হচ্ছে। একদম পুরো বিষয়টাই কোথাও রাজনৈতিক ভাবে করা হচ্ছে বলে অভিযোগ উঠছে, কারণ মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী, তাকে বেশ কয়েকদিন ধরেই মালদা বিভিন্ন জায়গায় প্রচার করতে দেখা যাচ্ছে, কিন্তু আজ যেহেতু তিনি বিধায়ক ছিলেন, সেই বিধায়কের বিরুদ্ধে নিখোঁজ পোস্টার। আমরা বিজেপি এবং তৃণমূলের বক্তব্য শুনে নেব, কারণ বিজেপির সুকান্ত মজুমদার তিনি বলছেন যে পুরো বিষয়টাই তৃণমূলের পক্ষ থেকে রাজনৈতিক ভাবে করা হয়েছে ভোটের আগে, যদিও তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে যে এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। দেখুন, এতদিন পোস্টার পড়েনি, এখন পোস্টার পড়ছে, তার মানে বোঝাই যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস করাচ্ছে। তৃণমূল কংগ্রেসের তো এই ছাড়া তো কোনো কাজ নেই। তৃণমূল কংগ্রেস জানে ওদের যা প্রার্থী হয়েছে গোহারা হারবে। কি খারাপ পোস্টার মারলো সেটা যাই না, আমাদের নজরেও আসেনি। তো সত্যি উনি নিখোঁজ, একটা রেসিডেন্স সার্টিফিকেট নিতে পারে না, তার বাড়ি কোথায়, কোথায় বাড়ি চেঞ্জ করেছে সেটাও জানে না লোকে। কোনো রক্তের জন্য যদি মানুষের প্রয়োজন হয় তার সাহায্য পাওয়া যায় না, কোথাও আগুন লেগে গেলে তার সাহায্য পাওয়া যায় না। এই ধরনের বিভিন্ন মানুষের সমাজ সব লোকে ভোটে রিপ্রেজেন্টেটিভ বানায় কেন? রাউন্ডার ক্লাব যাতে কোনো বিপদ হয় তার সাহায্যের জন্য, সেটা ওনার কাছে পাওয়া যায় না। আমরা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি, নিয়োগের দাবিতে রীতিমতো রাজপথে বিক্ষোভ চলছে। এসএলএসটি এবং এসএসসি চাকরির নতুন করে নোটিফিকেশনের দাবি করছেন তারা। হাজামোড়ে চাকরি প্রার্থীদের জমায়েত ছিল, মিছিল করে কালীঘাটে যাওয়ার পথে পুলিশের বাধা মুখে পড়তে হয় তাদের। ধস্তাধস্তির পর প্রেজেন্ট ভ্যানে তোলা হয় আন্দোলনকারীদের। শিক্ষক নিয়োগ নাই, শিক্ষামন্ত্রী বিজ্ঞপ্তির দাবি জানাচ্ছি। স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তির দাবিতে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। একই সাথে গ্রুপ সি গ্রুপ ডির যে নতুন নোটিফিকেশন তারও দাবি জানাচ্ছি। একই সাথে কোভিডের যে 2 বছর নষ্ট হয়েছে ছেলে মেয়েদের, সেই জন্য চাকরিতে আবেদনের ক্ষেত্রে বয়স সীমা 2 বছর বৃদ্ধির দাবি জানাচ্ছি। হাওড়া হাসপাতালে জলের কোনো ব্যবস্থা নেই। যারা আসছেন রোগীর আত্মীয়রা, তাদের জল কিনে খেতে হচ্ছে, কারণ হাসপাতাল চত্বরে যে সমস্ত কল ছিল সেই কল সব ভাঙা। কিন্তু হাসপাতালে প্রচুর মানুষের যাতায়াত, সেখানে সমস্যার সমাধান হচ্ছে কিভাবে? তার উপর এত গরম। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস। হাসপাতালে যারা আসেন, সরকারি হাসপাতালে, প্রত্যেকের কি জল কিনে খাওয়া সম্ভব?
একেবারেই সম্ভব নয়, কিন্তু সেই সম্ভব যে নয়, কিন্তু মানুষকে তো বাঁচতেই হবে জলের জন্য। সেই জল খাওয়ার জন্য তাদেরকে বাধ্য হয়ে তাদেরকে জল কিনে খেতে হচ্ছে। তার কারণ হাওড়া হাসপাতালে যে জলের ব্যবস্থা রয়েছে, হাওড়া এমার্জেন্সির সামনে একটি বড় ট্যাঙ্কি রয়েছে এবং পাশাপাশি রয়েছে হাওড়া হাসপাতালের সুপারের সামনে আরো একটি জলের ব্যবস্থা, কিন্তু কোনোটাতেই সেভাবে কিন্তু জল পাওয়া যায় না। আর এই চড়া গরমে আরো বেশি জল কষ্ট হচ্ছে, তার কারণ মানুষের জলের চাহিদা বেড়েছে। ফলে এমার্জেন্সির সামনে যেখানে রয়েছে সেখানে দুটি কল থাকলে একটিতে রাবার জড়ানো আর একটিতে কোনো রকমের জল পড়ে, কিন্তু সেই জলও নাকি খাওয়া যায় না, এতটাই গন্ধ। অন্যদিকে সুপারের হাসপাতাল সুপারের অফিসের সামনে যেটা রয়েছে সেটায় যে 3টি কল রয়েছে তার একটারও নজেল নেই, অর্থাৎ সেখান দিয়ে যে জল চালাবে, জল বার করবে কল থেকে, সেই সিস্টেমটাই নেই। ফলে এই সমস্যার মধ্যে কিন্তু দীর্ঘদিন ধরে ভুগছে। তবে হাসপাতালের তরফ থেকে কিন্তু দাবি করা হচ্ছে যে এই কলগুলি লাগালে তা কেউ বা কারা রাতের অন্ধকারে চুরি করে নিচ্ছে, সেই রকমটাই হাসপাতালের তরফ থেকে জানানো হচ্ছে। আর এই পরিস্থিতি নিয়ে আমরা যখন সিএমএইচের কাছে যাই, তার দাবি যে পিএইচডি আর পিডব্লিউডি কে বলা হয়েছে তারা যেন এগুলিকে নজরদারি করে, কিন্তু তাদের নজরদারির অভাব অবশ্যই রয়েছে, তা কিন্তু এই জলকষ্ট দেখে প্রমাণ পায়। একদম ধন্যবাদ দেবাশিস। তো এখানে পাইনি, ওইদিকে আছে, ওখানে জলও ভালো নেই, অনেক ওদিকে আছে জল, আমরা যাইনি, কিনে খাচ্ছি এখানে। হ্যাঁ, এখানে তো সব সময় থাকে, কোনোদিন একটু চালু হয় আবার খারাপ হয়ে যায়। এটা কি লাগছে, যারা জল বিক্রি করে তারাই ভেঙে দিচ্ছে, এটা কি বুঝতে পারছে না? কি বলবো স্যার, আমরা তো অত বুঝতে পারবো না। কিছু ব্যবস্থা নেই, ওই তো কলগুলো সব ভাঙা রয়েছে, জল মানুষ বাইরে থেকে কিনে খাচ্ছে। প্রত্যেকটা কলই তো ভাঙা, হ্যাঁ, এই গরমে সব কলই ভাঙা। গরমে কতটা কষ্ট হচ্ছে? অনেক কষ্ট আছে। আমরা জলের স্তর কমছে, ফলে জল পেতে অসুবিধা হচ্ছে। কিন্তু আমি কালকেও নিউজ পেলাম সাউথ হাওড়া হাসপাতাল, ডিস্ট্রিক্ট হসপিটাল হাওড়া থেকে কিন্তু এমন কোনো নিউজই আসেনি যেখানে পেশেন্ট পার্টি জল কিনে খাচ্ছে এবং তাতে ওদের নিজেদের পয়সা দিয়ে কিনতে হচ্ছে, এরকম কোনো রিপোর্ট আমি কিন্তু পাইনি। 2 নম্বর কথা হচ্ছে পিডব্লিউডি এবং পিএইচইকে বলা আছে যে যখনই কোনো রকমের এরকম কমপ্লেন পাবেন তখনই অ্যাটলিস্ট মানে একটু দেখতে যদি কোনো কি বলে ওদের এই জলের স্পিড বাড়ানোর জন্য চেটে জল তোলার মতো কিছু একটা ব্যবস্থা করে দিতে, এইটুকুন। আমি মুর্শিদাবাদের ভরতপুর, যেখানে দিনে দুপুরে দেদারে মাটি পাচার হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি আর্থ মুভার এখনো রয়েছে, ক্যামেরা বন্দী হচ্ছে সেই ছবি। কুয়ে এবং ময়ূরাক্ষী নদী থেকে অবাধে পাচার হচ্ছে মাটি এবং বালি। 1 নম্বর ব্লক এলাকায় দিনের পর দিন বালি মাফিয়াদের দাপাদাপির অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রণব। সব জায়গায় গিয়ে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে মাটি চুরি, বালি চুরি এগুলো বরদাস্ত করা হবে না, কিন্তু কিছুভাবে রোখা যাচ্ছে না। সাধারণ মানুষ দেখেও কি কিছু দেখছে না? প্রশাসনিক কর্তারা তারাও কি দেখে কিছু দেখছেন না? একদম তাই, প্রশ্নটা সেখানেই। দেখো, ভরতপুরের যে জাখিনা গ্রাম রয়েছে সেখানে শুধু তোমার বালি বা মাটি বা বালি তো শুধু চুরি হচ্ছে না, সেখানে যে নদী বাঁধ দেওয়া হয়েছে, বিশেষ করে কান্দি মাস্টার প্ল্যান গত কয়েক বছর ধরে চলেছে, তার ফলে বন্যা নিয়ন্ত্রণ করার জন্য কান্দি মাস্টার প্ল্যান, তার জন্য যে বাঁধ দেওয়া হয়েছে সেই বাঁধ কেটে নেওয়া হচ্ছে। এবং গত 28শে মার্চ কিন্তু গ্রামবাসীরা একজোট হয়ে বিএলএর, যিনি ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক রয়েছেন, তার কাছে কিন্তু অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু সেই অভিযোগেও কোনো কাজ হয়নি। এবং আজকে সকালবেলাতেও 20 থেকে 25টা তোমার ট্র্যাক্টর নিয়ে সেই বাঁধের মাটি কাটা হচ্ছে এবং নদী থেকে তোমার বালি তোলা হচ্ছে, যার কোনো রকমভাবে কিন্তু অনুমতি নেই। এবং কিছুটা দূরেই তোমার থানা রয়েছে, আধিকারিকরা রয়েছেন, ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা, তারা কিন্তু দেখেও কিন্তু কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না। গ্রামবাসীরা বলছেন এই ময়ূরাক্ষী নদী বা কুঁয়ে নদীতে বছরের পর বছর এই কান্দি মাস্টার প্ল্যান হওয়ার আগে তাদেরকে বন্যার সময়তে প্রচণ্ড সমস্যার মধ্যে পড়তে হতো। এই বাঁধ যদি আবার কেটে নেওয়া হয় তাহলে কিন্তু আবার তাদের সমস্যায় পড়তে হবে। তাই তারা চাইছেন যেমন করে হোক ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু যাদের দেখার কথা তারা কিন্তু চোখ বন্ধ করেই ঘুমাচ্ছে। ধন্যবাদ। এলাকার লোক ভালোভাবে যাতে রাস্তাঘাট তাদের সাথে চলাফেরা করবে, সেখানে রাস্তাগুলোকে বেছেনেভাবে কেটে দিচ্ছে, সে পুকুর কাটার নাম করে কাটছে, সেখানে বাঁধগুলোকে কেটে দিচ্ছে। যে 4-5টা গ্রামের লোক সামনে যাওয়া আসা করে, সেই রাস্তাগুলো তো বেছে হয়ে যাবে বর্ষাকালীন। আজ না হয়তো শুকনো খরার দিন মানে তো ভাঙন হচ্ছে না, কিন্তু চাঁদপুর, জাখনি, কুল্লা, আমাদের ইব্রাহিমপুরের লোক সব যাতায়াত করে, বর্ষার সময় তো সেগুলো তো ভাঙন ধরে যাবে। এগুলো যেখানে কাটছে সেগুলো কি সব সরকারি জায়গা? সব সরকারি জায়গা, সেখানে একটা পারমিশন আছে ওদের কাছে? ওদের কোনো পারমিশন নেই।
হ্যাঁ, ওখানে বলা হয়েছিল, আমাদের এখানকার স্থানীয় লোককে বলেছিল, যেহেতু আমার কাছে যেটুকু খবর আছে। হ্যাঁ, তারা বলছে আমরা বলার পরেও আমাদের কথা মানছে না, এর জন্য ওরা একটা মাঠ পিটিশন, একটা কম্পিটিশন করেছিল। হ্যাঁ, দিয়ে বিয়ালরকে 28 তারিখে দেওয়া হয়েছে। তারপরেও আজকেও আপনারা দেখতে পাচ্ছেন সবই, আজকেও মানে মাটি বালি সবই উঠছে। আমরা চাচ্ছি যাতে বিয়ালর এটা দেখুক আর ওটা খুব তাড়াতাড়ির মধ্যে বন্ধ হোক। আবারও পুকুর ভরাটের অভিযোগ, আর এবার হাসনাবাদে পঞ্চায়েত অফিসের সামনে পুকুর ভরাট করে রীতিমতো কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে গিয়েছে। আমাদের প্রতিনিধি অনুপম সঙ্গে রয়েছেন। অনুপম, পঞ্চায়েত অফিসের সামনেই এই কাজ কিভাবে হলো? কেউ কি জানছে না, কেউ কি দেখছে না? না এবারেও বলছেন যে তারা কিছুই জানেন না? হ্যাঁ দেখো শর্মিষ্ঠা, এইটাই একটা সব থেকে বড় প্রশ্ন যে একদম পঞ্চায়েতের একদম সামনে, তার মানে পঞ্চায়েতে উঠে পঞ্চায়েতের দোতলার বারান্দায় কিংবা একতলায় দাঁড়ালেই কিন্তু সেখানটায় দেখা যাবে। তার কারণ সামনে একটা পাঁচিল রয়েছে, পাঁচিলের উল্টো দিকেই হচ্ছে এই জায়গাটা। এই যে এখানে একটা বড় পুকুর, সেই পুকুরটা ভরাট করে স্বপন পাল নামে এক প্রাক্তন সরকারি কর্মী, তিনি এখানে একটা কনস্ট্রাকশনের কাজ করছে। এবং এই যে কনস্ট্রাকশনের কাজ করছে তিনি কিন্তু একদম স্বীকারই করেছে যে এখানে তিনি পঞ্চায়েতের থেকে কোনো রকম পারমিশন নেয়নি, পঞ্চায়েতের থেকে কোনো রকম যে বিল্ডিং তৈরি করার আগে যেসব পারমিশন নিতে হয় সেই সব পারমিশনের কোনো রকম কিছু নেননি। এবং তিনি এটাও স্বীকার করেছে যে এটা জলা জমি ছিল। এরপরে কিন্তু আমরা এখানকার যে পঞ্চায়েতের প্রধান, এই যে ভেবিয়া পঞ্চায়েতের যে প্রধান, সেই ভেবিয়া পঞ্চায়েতের প্রধানের কাছে আমরা কিন্তু জিজ্ঞাসা করেছিলাম। তিনি কিন্তু প্রথমেই যেটা জানান যে তিনি সেটা জানেন, তিনি বলেন যে যেটা তিনি জানেন না। কিন্তু এইখানে একটা বড় প্রশ্ন যে পঞ্চায়েতের বিল্ডিং এর বারান্দায় দাঁড়ালে যেখানে দেখা যাচ্ছে, যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি রাস্তায় দাঁড়িয়ে, যেখানে সাধারণ মানুষ দেখতে পাচ্ছে, সেখানে পঞ্চায়েতের প্রধান বা পঞ্চায়েতের যেসব আধিকারিকরা রয়েছে তারা কি দেখতে পাচ্ছে না? এটা একটা বড় প্রশ্ন। যদিও পঞ্চায়েতের প্রধান বলেছে যে আমাদের কাছ থেকে শুনলো, তিনি বিষয়টা খতিয়ে দেখবে এবং এই যে বেআইনি যে কনস্ট্রাকশনটা তৈরি হচ্ছে এটা বন্ধ করবেন, তিনি কথা দিয়েছেন। যদিও ভবিষ্যতে কি হবে সেটা হচ্ছে দেখার ব্যাপার। ধন্যবাদ। যদি উনি পঞ্চায়েতে আবেদন করতে এসে থাকেন তাহলে পারমিশন পাইনি, এটা সত্য কথা। আমরা ভেবিয়া গ্রাম পঞ্চায়েতের কোথাও ইলিগাল ভাবে কোনো অনুমতি দেওয়া হয় না, সে কারণে উনি অনুমতি পাননি। দেখুন ওই যে জায়গাটাই করছে ওটা উঁচু করে পাঁচিল দেওয়া আছে, ওর ভিতরে পুকুর আছে না জমি আছে আমরা দেখা সম্ভব না, পাঁচিলটার জন্য দেখা যায় না সাধারণত। তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারিনি, যখন পাঁচিল ছাড়া উপরে উঠেছে সেটা বুঝতে পেরেছে বা আপনারাও বলছেন, আমরা যথারীতি আইনি ব্যবস্থা ওটার বিরুদ্ধে নেই। জলা জমি তো ভরাট করা যায় না। না, জলা জমি তো আমি ভরাট করছি না, তো আমি তো ওখানটা এ হয়েছে, এখন আমার তো একটা ছেলের জন্য ঘর করতে হবে, ওই যে জায়গা এ আছে সেটা করা। এবার তো পরিষ্কার বয়ে আছে যে আপনার পুকুর ছিল, আপনি ভরাট করে বাড়িটা করেছেন। এটা কি পঞ্চায়েতের থেকে দিয়েছে? গিয়ে কপি দেওয়া আছে, কিন্তু পারমিশনটা আমি এখন হাতে পাইনি। পারমিশন হাতে না পেয়ে আপনি বিল্ডিং করলেন কি করে? বিল্ডিং করতে হবে, আমার বাড়ি বিল্ডিং করার জন্য পঞ্চায়েতের পারমিশন চাওয়ার দরকার। আমি পারমিশন চেয়েছি, পারমিশন এখনো হয়ে ওঠেনি। ওদের ওই কি মিটিং হবে সেই জন্য বলছে। প্ল্যান পাসই করেননি? প্ল্যান পাস করার কোনো প্রশ্নই নেই। পানিহাটি 34 নম্বর ওয়ার্ডে এই ছবি আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম 2রা এপ্রিল। 2রা এপ্রিল দেখছি যে যেখানে রীতিমতো পুকুর ভরাটের কাজ চলছে এবং পাশে কনস্ট্রাকশনের কাজও শুরু হবে এরকমই একটা বোঝা যাচ্ছিল, কিন্তু এই পুকুর ভরাটের ছবি ধরা পড়ে নিউজ 18 বাংলার ক্যামেরায়। অবশেষে এক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হলো। নিউজ 18 বাংলার খবরের যে পুকুর ভরাট বন্ধ করলেন উপপ্রধান এবং কাউন্সিলর। আমাদের প্রতিনিধি সুবীর সঙ্গে রয়েছেন। সুবীর, তাহলে সম্ভব হলো কাজটা বন্ধ করা, পুকুর ভরাটের কাজ বন্ধ করা? দেখো, একদমই পুকুর ভরাটের কাজ বন্ধ করা সম্ভব হলো এবং আমাদের যে আমরা খবর দেখিয়েছিলাম এবং সেই খবরের পরে কিন্তু নড়েচড়ে বসে প্রশাসন। স্থানীয় যিনি কাউন্সিলর রয়েছেন সেই মিঠু মজুমদার কাউন্সিলর এবং উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী সেই ঘটনাস্থলে ভিজিট করেন এবং সেই ঘটনাস্থলে গিয়ে দেখেন যে আমাদের যে অভিযোগ বা আমাদের যে আমরা যে অভিযোগ জানিয়েছিলাম বা আমাদেরকে এলাকার লোক যে অভিযোগ জানিয়েছিল সেটাই কিন্তু সত্যি হলো। এবং তারা কিন্তু তৎক্ষণাৎ পুকুর মালিককে ডাক দেন এবং আমাদের ক্যামেরার সামনে কিন্তু পুকুর মালিক যিনি রয়েছেন রঞ্জু দাস, তাকে কিন্তু ধমক দেন এবং ধমকের সুরে বলেন যে কার অনুমতি নিয়ে সে এই পুকুর ভরাটের কাজ শুরু করেছিল। এবং এই গোটা ঘটনায় কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো রকমভাবে এই পুকুর ভরাট করা যাবে না এবং আগের অবস্থায় পুকুরকে ফিরিয়ে দিতে হবে। এবং পানিহাটি বিধানসভার বিধায়ক নির্মল ঘোষের যে নির্দেশ যে পানিহাটি বিধানসভা এলাকায় কোনোভাবে এই পুকুর ভরাট করা যাবে না, যদি এই ধরনের কোনো ঘটনা আগামী দিনেও এরকম ধরনের কেউ ঘটানোর চেষ্টা করে তাদের বিরুদ্ধে কিন্তু উপযুক্ত ব্যবস্থা নেবে পানিহাটি পৌরসভা, এমনটাই কিন্তু জানানো হয়েছে পানিহাটি পৌরসভার পক্ষ থেকে। ধন্যবাদ।
পাটটা ভাঙতে ভাঙতে বাড়ি ভাঙছিল, পাড়ার লোকেরা তখন ধরেছে যে আমাদের এই ইটা বাদিয়ে দাও। তো মালিক যেটা করেছে আমরা সেটাকে কোনোদিন সমর্থন, আমাদের কাউন্সিলর প্রথমে এসে মালিককে বলেছিল যে আপনারা এইভাবে বাঁধাবেন না, যতটুকু প্রয়োজন ততটুকু বাঁধান। কাউন্সিলর আগে বলেছে, আমি বলে গেলাম এগুলো সব তুলে দিতে, মানে তুলে দিয়ে পাড় বাঁধানোর জন্য অ্যাপ্লিকেশন করতে পাঠিয়েছি মিউনিসিপ্যালিটি। যেহেতু আমার ওয়ার্ড, আমার জানা উচিত ছিল, কিন্তু এটা এতটাই ভেতরে রাস্তার, এখানে এসে দেখলাম যে অনেকটাই এটা ভরাট হয়েছে এবং তারা আমাকে বলছে যে দিদি আমরা এটা নিজে থেকে করেছি, কারণ আমাদের রাস্তা ভেঙে ঢুকে গেছে, ড্রেন নাই, একটা লাইট পোস্ট আনা যাচ্ছে না, আমরা সেই জন্য। কিন্তু এটা একটা জলাশয় ভরাট করে তো এই প্রবলেমগুলো সলভ হয় না। তো আমি বললাম ঠিক আছে, যতটা রাস্তা ভেঙেছে তোমরা ততটাই করো, আর একটা ড্রেন আমি পৌরসভাকে দিয়ে আমি করিয়ে দেবো, লাইট আনার ব্যবস্থাও আমি করে দেবো। আমরাও পৌরসভা থেকে দেখছি যে এদের বিষয়টা কিভাবে সমাধান করা যায়। আমার পুকুরটা হচ্ছে 8 কাঠা, এখনো পর্যন্ত 10 কাঠা জল রয়ে গেছে। তো এদের দিনের পর দিন আমাকে এরা বলছে যে আমাদের খুব অসুবিধা হচ্ছে এখানে, নানা রকম মানে সাপ কোপ। আমি তখন ওদের বললাম তোদের 2 ফুট তো ঢুকে গেছে, তোরা আরো যেটুকু তোদের সুবিধার জন্য হয় তোরা সেটুকু করে নে, কেন আমার ক্ষমতা নেই, আমি সাধারণ একটা চাকরি করি, সুতরাং তোদের ক্ষমতায় তোরা যদি পারিস করে নে, আমার কোনো আপত্তি নেই। এইটুকুই হয়েছে কথা, পারমিশনটুকু আমি দিয়েছি। পশ্চিম মেদিনীপুরের চাঁদরা এলাকায় আজ ফুটবল নিয়ে খেলতে দেখা গেল রামলালকে। কিন্তু ভাবছেন রামলাল ফুটবল খেলছে, তা আবার কি? রামলাল আর কেউ নয়, রামলাল হচ্ছে খুবই পরিচিত এলাকার এক শান্ত হাতি। জঙ্গলমহলে অতি পরিচিত শান্ত স্বভাবের হাতি রামলাল কখনো খাবারের সন্ধানে চালের গোডাউনে হানা দেয়, তো কখন রাস্তার কল থেকে জল খেতে দেখা যায়। এবার সেই রামলালকে একটু অন্য ভূমিকায় দেখা গেল, সুর দিয়ে এগিয়ে পায়ে করে ফুটবল খেলছে রামলাল। এমনই ভিডিও এখন ভাইরাল হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার চাঁদরার ধর্রাশোল পাড়ার রাস্তায় এলাকায় এমনই দৃশ্য দেখতে পেয়ে স্থানীয়রা মোবাইল বন্দি করেন। দারুন দারুন দারুন, চলো।